আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সুস্থ ও সুন্দর আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার পাঠশালা 24 চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো। আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, অর্থাৎ বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন থেকে। এর আগে আমি এ অধ্যায় থেকে 7টি ক্লাস নিয়েছি। আজ অষ্টম ক্লাসে আলোচনা করব 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাব ও দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বর্তমান পাকিস্তান শাসিত পাঞ্জাব প্রদেশের রাজধানী এই লাহোরে 1940 খ্রিস্টাব্দের 23 মার্চ মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে সর্বভারতীয় মুসলিম লীগের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হক এ প্রস্তাব উত্থাপন করেন। শিক্ষার্থীবৃন্দ, আজকের মূল আলোচনা শুরু করার আগে এ ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত মোহাম্মদ আলী জিন্না ও একে ফজলুল হক সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নাও। মোহাম্মদ আলী জিন্না ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিক ও পাকিস্তানের স্থপতি। তিনি 1876 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ ভারতের করাচিতে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করে 1897 খ্রিস্টাব্দে তিনি বোম্বাইয়ে আইন ব্যবসায় শুরু করেন। ধীরে ধীরে তার খ্যাতি ছড়িয়ে পড়লে 1906 খ্রিস্টাব্দে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হলেও 1913 খ্রিস্টাব্দে তিনি মুসলিম লীগে যোগ দেন। ভারতীয় জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধীর সত্যাগ্রহে অংশ নিলে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। 1940 খ্রিস্টাব্দ নাগাদ মোহাম্মদ আলী জিন্না ভারতীয় মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করেন। 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগের ফলে তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন। স্বাধীনতার এক বছর পর 1948 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর করাচিতে তিনি মৃত্যুবরণ করেন। এবার আমরা জানব শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে। বাংলার বাঘ বা শেরে বাংলা নামে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ এই মহান নেতা 1873 খ্রিস্টাব্দের 26 অক্টোবর বরিশালের চাখারে জন্মগ্রহণ করেন। বাংলার আপামর জনসাধারণের জনদরদী এই রাজনৈতিক ব্যক্তিত্ব 1896 খ্রিস্টাব্দে আইন পরীক্ষায় পাশ করে 1900 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায় যোগ দেন। 1911 খ্রিস্টাব্দে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে 1913 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1918 খ্রিস্টাব্দে ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে জয়লাভ করে তিনি যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 1940 খ্রিস্টাব্দে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপন করেন। দেশ বিভাগের পর পাকিস্তান শাসনামলে 1954 খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে শেরে বাংলা একে ফজলুল হক পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। 1962 খ্রিস্টাব্দের 27 এপ্রিল বাংলার এই মহান রাজনৈতিক নেতার মৃত্যু হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। কি কি কারণে বা কোন পটভূমিতে 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল তোমাদের বোঝার সুবিধার্থে আমি তা পয়েন্ট আকারে বলছি। ইংরেজদের প্রতি মুসলমানদের বৈরী মনোভাব। ইংরেজদের প্রতি মুসলমানদের বৈরী মনোভাব কেন হয়েছিল তোমরা জানো।
পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল। এতে রাজ্যহারা মুসলমানগণ ইংরেজদের ভারত ভূখণ্ড থেকে তাড়ানোর জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্ত, সরকারি কাজে ও শিক্ষা ব্যবস্থায় ইংরেজি শিক্ষার প্রবর্তন সহ নানা কারণে মুসলমানরা হিন্দুদের তুলনায় পিছিয়ে পড়ে, যার কারণে মুসলমানরা ইংরেজদের উপর আরও ক্ষুব্ধ হয় এবং মুসলমানদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনে নিজেদের তৎপর করে। আলিগড় আন্দোলনের প্রভাব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভাবছো আলিগড় আন্দোলন কি, তাই না? পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য স্যার সৈয়দ আহমদ ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে যে আন্দোলন প্রবর্তন করেন তা আলিগড় আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলন মুসলমানদের স্বাধিকারের চেতনা উদ্বুদ্ধ করে এবং তারা ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী হয়, যা পরবর্তীকালে মুসলমানদের মধ্যে আলাদা স্বাতন্ত্র্যবোধ সৃষ্টি করে। লখনৌ চুক্তি ও জিন্নার 14 দফা। প্রথমে আমরা সংক্ষেপে লখনৌ চুক্তি সম্পর্কে জেনে নেই। লখনৌ চুক্তি হল 1916 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস ও নিখিল ভারত মুসলিম লীগের মধ্যে একটি সমঝোতা চুক্তি, যাতে করে এই দুই দলের মধ্যে দূরত্ব ঘুচিয়ে ব্রিটিশ সরকার ভারত পরিচালনার জন্য উদারপন্থা গ্রহণ করে এবং এর পাশাপাশি মুসলমানদের দাবি দাওয়াগুলো রক্ষিত হয়। স্বাধীন ভারতে মুসলমানদের অধিকতর রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে 1929 খ্রিস্টাব্দে জিন্নার 14 দফা পেশ করেন। ফলে এই দফাগুলো মুসলমানদের দাবিতে পরিণত হয় এবং পরবর্তী সময়ে মুসলমানদের চিন্তা চেতনায় তা প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 1916 খ্রিস্টাব্দের লখনৌ চুক্তি ও 1929 খ্রিস্টাব্দের জিন্নার 14 দফার কারণে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি জোরালো হয়ে ওঠে। নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্টও কিন্তু লাহোর প্রস্তাবের একটি কারণ। ব্রিটিশ সরকার 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরুর নেতৃত্বে নেহেরু কমিটি নামে একটি কমিটি গঠন করেন। উদ্দেশ্য ছিল ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতি সাধন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নেহেরু কমিটি লখনৌ চুক্তিতে মুসলমানদের স্বার্থের বিষয়টি অস্বীকার করে সুপারিশ করে। এই রিপোর্ট বিবেচনার জন্য কলকাতায় আহূত সর্বদলীয় অধিবেশনে মুসলিম লীগ ও খেলাফত কমিটির দাবি বিবেচনার জন্য একটি সাব কমিটি গঠন করা হয়। এই কমিটিও মুসলমানদের দাবি অস্বীকার করলে মুসলমানদের আলাদা রাষ্ট্রের পরিকল্পনা জোরদার হয়। গোল টেবিল বৈঠকের ব্যর্থতা। 1931, 1932 ও 1933 খ্রিস্টাব্দে লন্ডনে ভারতীয় নেতাদের সাথে ইংরেজ সরকারের গোল টেবিল বৈঠক হয়। সেখানে শাসনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা হলেও হিন্দু ও মুসলিম নেতারা সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হন। স্যার মোহাম্মদ ইকবাল ও চৌধুরী রহমত আলীর পরিকল্পনা, এটিও লাহোর প্রস্তাবের একটি কারণ। স্যার মোহাম্মদ ইকবালের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, যিনি আল্লামা ইকবাল নামেই অধিক পরিচিত। তিনি দেশ বিভাগের পূর্বে অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান ও ভারত নামে দুটি পৃথক রাষ্ট্র জন্মের পূর্বে ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার ছিলেন। এই স্যার মোহাম্মদ ইকবাল 1930 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত নিয়ে স্বতন্ত্র আবাসভূমি গঠনের পরিকল্পনা করেন। আর 1933 খ্রিস্টাব্দে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র চৌধুরী রহমত আলী পাকিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র গঠনের কথা প্রচার করেন। কংগ্রেসের মুসলিম স্বার্থবিরোধী নীতি গ্রহণ। 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেস মুসলিম লীগের সাথে আলোচনা ছাড়াই মন্ত্রিসভা গঠন করে। এছাড়া তারা অফিস আদালতে কংগ্রেস দলীয় পতাকা উত্তোলন, বিদ্যা মন্দির, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত গাওয়া
রাষ্ট্রভাষা হিসেবে হিন্দি চালু ইত্যাদি নীতি চালু হয়। এতে মুসলমানরা হতাশ হয়ে পড়ে। মুসলিম লীগের নাজার দিবস পালন। 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের মন্ত্রিসভাকে উপেক্ষা করে ভারতের গভর্নর জেনারেল লর্ড লিনলিথগো একতরফাভাবে যুদ্ধ ঘোষণা করেন। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর একই বছর নভেম্বর মাসে কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে। এর ফলে মুসলিম লীগ 1939 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর নাজার দিবস অর্থাৎ মুক্তি দিবস পালন করে। দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তিত হওয়ার পর থেকে মোহাম্মদ আলী জিন্নাহ প্রচার করতে থাকেন ভারতে মুসলমান সম্প্রদায় সংখ্যালঘু নয়, তারা একটি স্বতন্ত্র জাতি। এভাবে জিন্নাহ ভারতের দ্বিজাতি তত্ত্বের অবতারণা করেন। 1937 খ্রিস্টাব্দে করাচিতে অনুষ্ঠিত প্রাদেশিক মুসলিম লীগের অধিবেশনে সর্বপ্রথম এক প্রস্তাবে বলা হয় যে মুসলমানরা এক স্বতন্ত্র জাতি এবং ইঙ্গিত দেওয়া হয় যে মুসলমানদের জন্য এক স্বতন্ত্র বাসভূমির প্রয়োজন। এই প্রস্তাবকে লাহোর প্রস্তাবের পূর্বসূরি বলা যায়। তিনি প্রচার করেন যে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি, তাদের আচার ব্যবহার, কৃষ্টি ও সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। এখানে স্মরণ রাখা দরকার যে হিন্দু মহাসভার নিরন্তর মুসলিম বিরোধিতা, কংগ্রেসের মুসলিম গণসংযোগ কর্মসূচি প্রভৃতি কারণে মুসলমানদের মনে এই ধারণার সৃষ্টি হয় যে এই দুই ধর্মাবলম্বীরা একই জাতির অঙ্গ হিসেবে থাকতে পারে না। 1939 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত হিন্দু মহাসভার অধিবেশনে সভাপতি সাভারকার ঘোষণা করেন, ভারতবর্ষকে আজ আর এক অবিভাজ্য ও সুসংগত জাতি মনে করা যায় না। পক্ষান্তরে এদেশে প্রধান দুটি জাতি হিন্দু ও মুসলমান। অবশ্য তিনি ভারত বিভাজনের দাবি জানাননি। তাদের এই বক্তব্যে ও কার্যকলাপে মুসলিম লীগকে স্বতন্ত্র রাষ্ট্রের দাবির প্রতি উৎসাহিত করেছিল। তবে লাহোর প্রস্তাবের উত্থাপক শেরে বাংলা একে ফজলুল হক জিন্নাহর দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। লাহোর প্রস্তাবের কোথাও দ্বিজাতি তত্ত্বের উল্লেখ নেই। একে ফজলুল হক হিন্দু মুসলিমের পৃথক সত্তার কথা বিশ্বাস করতেন না। তার বাঙালি বোধের কারণে জিন্নাহর সাথে তার দ্বন্দ্ব হয়। মূলত তিনি বাঙালি মুসলমানদের রাজনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ঐতিহাসিক লাহোর প্রস্তাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম 1940 খ্রিস্টাব্দের 23 মার্চ পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবটি সমর্থন করেন মুসলিম লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান। এ প্রস্তাবের প্রধান ধারাগুলো হল, ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতের যেসব অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। এসব স্বাধীন রাষ্ট্রের সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে। সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সাথে পরামর্শ করে তাদের সব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য সংবিধানে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ ইত্যাদি বিষয়ের ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর হাতে ন্যস্ত থাকবে। শিক্ষার্থীবৃন্দ, লাহোর প্রস্তাবের প্রধান ধারাসমূহ বিশ্লেষণ করলে আমরা এই প্রস্তাবের অস্পষ্টতা লক্ষ্য করি। যেমন, প্রথমত, ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতের যেসব অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে, এ বাক্যটি দ্বারা দুটি মুসলিম রাষ্ট্র গঠনের কথা বোঝা যায়। একটি ভারতের উত্তর পশ্চিমাংশে এবং অপরটি পূর্বাঞ্চলে। দ্বিতীয়ত, লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দের উল্লেখ ছিল না, কিন্তু এ প্রস্তাব গ্রহণের পর অর্থাৎ
এপ্রিলের 10 তারিখে সংবাদপত্রগুলো একে পাকিস্তান প্রস্তাব শিরোনাম দিয়ে প্রকাশ করে। তৃতীয়ত, লাহোর প্রস্তাবে উল্লেখিত রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলোর স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্বের মধ্যেও স্ববিরোধিতা আছে। কারণ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী অঙ্গরাজ্যগুলো স্বায়ত্তশাসিত হতে পারে, কিন্তু সার্বভৌম হতে পারে না। যাই হোক, জিন্নার নেতৃত্বে কায়েমি স্বার্থবাদী ক্ষমতালিপ্সু গোষ্ঠী লাহোর প্রস্তাবের সংশোধনী আনয়ন করে। আগেই বলেছি, লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটি ছিল না, কিন্তু হিন্দু পত্রিকা ভারতীয় জাতীয় কংগ্রেস একে পাকিস্তান প্রস্তাব বলে কঠোর সমালোচনা করে। এ প্রসঙ্গে জিন্না বলেন, পাকিস্তান শব্দটি আমরা চালু করিনি, হিন্দুরাই এই শব্দটি আমাদের উপহার দিয়েছে। আসলে লাহোর প্রস্তাবে কি বলতে চাওয়া হয়েছিল তা এতে উল্লেখ ছিল না। এখানে স্বাধীন রাষ্ট্রসমূহ শব্দটি ব্যবহার করে তা অস্পষ্ট করে তুলেছে। ফলে 1946 খ্রিস্টাব্দে স্টেটস শব্দটি সংশোধন করে এস অক্ষরটি বাদ দিয়ে স্টেট করা হয়। জিন্না একে পাকিস্তান প্রস্তাব হিসেবেই মেনে নেন এবং একটি অখণ্ড রাষ্ট্র গঠনের পক্ষে মত প্রকাশ করেন। এবার আলোচনা করব লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া সম্পর্কে। হিন্দু ও কংগ্রেস নেতাদের মধ্যে লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া ছিল তীব্র। মহাত্মা গান্ধী ভারত বিভাগকে পাপ কাজ বলে মন্তব্য করেন। পণ্ডিত নেহেরু এই প্রস্তাবের নিন্দা করে মুসলমানদের স্বতন্ত্র ও স্বাধীন আবাসভূমি গঠন অবান্তর বলে আখ্যায়িত করেন। বাংলায় মুসলমানগণ একে স্বাগত জানায়। ইংরেজ সরকার কৌশলে এর বিরোধিতা বা সমালোচনা করেনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা লাহোর প্রস্তাবের পটভূমি তথা কারণ, প্রস্তাবের প্রধান ধারাসমূহ, এর অস্পষ্টতা, সংশোধন ও প্রতিক্রিয়া সম্পর্কে জানলে। এবার আমরা আলোচনা করব লাহোর প্রস্তাবের ফলাফল সম্পর্কে। যদিও 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাবে এক রাষ্ট্র হবে কি একাধিক রাষ্ট্র হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো কিছুই উল্লেখ ছিল না, তথাপি এই বিপ্লবাত্মক প্রস্তাবের অনিবার্য ফলাফল ছিল সুদূর প্রসারী। এবার আমি তোমাদের সামনে লাহোর প্রস্তাবের ফলাফলসমূহ পয়েন্ট আকারে তুলে ধরছি। নতুন ধারা সৃষ্টি। লাহোর প্রস্তাবের ফলে ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক আন্দোলনে এক নতুন ধারা সৃষ্টি হয়, যা মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তায় উদ্বুদ্ধ করে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট। এ প্রস্তাবের পর হিন্দু ও মুসলমানদের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ দানা বাঁধে। বিভিন্ন স্থানে দাঙ্গা বেঁধে যায় এবং একসময় তা প্রচণ্ড রূপ নেয়। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। লাহোর প্রস্তাবের আলোকে 1947 খ্রিস্টাব্দের আগস্টে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। এবার আমরা আলোচনা করব লাহোর প্রস্তাবের গুরুত্ব সম্পর্কে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি গুরুত্বসমূহ পয়েন্ট আকারে আলোচনা করছি। দ্বিজাতি তত্ত্বের সৃষ্টি। যদিও লাহোর প্রস্তাবের কোথাও দ্বিজাতি তত্ত্বের উল্লেখ নেই, তথাপিও লাহোর প্রস্তাব উত্থাপিত হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই। এর মূল কথা হলো, ভারতীয় মুসলমানগণ ভারতের অপরাপর সম্প্রদায়ের ন্যায় কেবল একটি সম্প্রদায় নয়, তারা একটি স্বতন্ত্র জাতি। পাকিস্তান ও ভারত সৃষ্টি। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্মলাভ করে। সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট। হিন্দু মুসলিম সম্পর্ক বিনষ্ট হয় এই লাহোর প্রস্তাবের মাধ্যমে। ভারতীয় কংগ্রেস এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়। এ প্রস্তাবকে জওহরলাল নেহেরু রাজনৈতিক দিক দিয়ে অসম্ভব বলে বিবেচনা করেন। জাতীয়তাবাদের উন্মেষ। ভারতীয় মুসলিম জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয় এই লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মের ভিত্তিতে জাতীয়তাবাদ গড়ে ওঠে। বাংলাদেশের অভ্যুদয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূক্ষ্মভাবে চিন্তা করলেই তোমরা সহজেই বুঝতে পারবে
লাহোর প্রস্তাবে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের উল্লেখ ছিল, কিন্তু অস্পষ্টতার সুযোগে লাহোর প্রস্তাবের মূল লক্ষ্য নানা প্রতিবন্ধকতার মুখে বিপর্যস্ত হয়। তা সত্ত্বেও এ প্রস্তাবের স্মৃতি বাংলাদেশের জনসাধারণকে স্বাধিকার আদায়ের আন্দোলনে উদ্বুদ্ধ করেছে, যা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে রূপ নেয় এবং 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। পরিশেষে আমরা বলতে পারি 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাব ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতি ও মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমির দাবি উত্থাপনের ক্ষেত্রে একটি অনন্য শাসনতান্ত্রিক ঘটনা। যদিও এ প্রস্তাবে যা চাওয়া হয়েছিল তা গৃহীত হয়নি এবং যা গৃহীত হয়েছিল প্রস্তাবে তার উল্লেখ ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাব ও দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে জানলে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আজকের আলোচ্য বিষয়ের উপর সিকিউ ও এমসিকিউ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই সিকিউ ও এমসিকিউ এর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের কিছু নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। যেমন, কত খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাব গৃহীত হয়? লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন? লাহোর প্রস্তাবের সমর্থক কে ছিলেন? শেরেবাংলা একে ফজলুল হক কে ছিলেন? মুহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন? দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? কত খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাব সংশোধন করা হয়? লাহোর প্রস্তাবের কোন কোন ধারায় অস্পষ্টতা লক্ষ্য করা যায়? সংক্ষেপে লাহোর প্রস্তাবের ফলাফল আলোচনা করো, ইত্যাদি ইত্যাদি। তোমরা ভালোভাবে পড়লে আশা করছি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে পারবে। আর প্রয়োগ ও উচ্চতর দক্ষতা প্রশ্নের জন্য প্রয়োজন উদ্দীপকের। 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাবের কারণ, ঘটনা, ফলাফল ইত্যাদির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ঘটনা তুলে ধরে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন হতে পারে। তাই তোমাদের উচিত হবে খুব মনোযোগ সহকারে আজকের আলোচনাটি অধ্যয়ন করা এবং মনে রাখা, যাতে করে তোমরা প্রয়োগভিত্তিক প্রশ্নের ব্যাখ্যা করতে পারো এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো সহজেই মূল্যায়ন, সংশ্লেষণ, বিশ্লেষণ বা তুলনামূলক আলোচনা করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে 1940 খ্রিস্টাব্দের ঐতিহাসিক লাহোর প্রস্তাব সম্পর্কে জানলে ও বুঝলে। এজন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা শেষ করার আগে আবার বলছি, তোমরা যারা এখনো আমার পাঠশালা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অফুরান ধন্যবাদ। আজকের আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ ও সুন্দর থাকবে। পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।